সো গল্পটা শুরু হয় মেক্সিকোর একটি শহরে, যেখানে আমরা চারজন বন্ধুকে দেখতে পাই। তারা আজকে ভ্যাকেশনে গভীর সমুদ্রে যাওয়ার প্ল্যান করেছে। আর এই চারজন বন্ধুর নাম ছিল নিক, উইল, স্মিথ এবং মার্কিস। এই চারজনের মাঝে ফ্রেন্ডশিপটা অনেক ভালো ছিল এবং তারা খুবই এক্সাইটেড ছিল এই ট্রিপে। উইল বেশি এক্সাইটেড ছিল। সে বলে যে সমুদ্রে কি কখনো কোনো ভয়ানক বিপদের আশঙ্কা থাকে? মার্ক বলে, বিপদের আশঙ্কা তো থাকতেই পারে, মাঝে মধ্যে আবার তুফানও চলে আসে। তবে আর টেনশন করো না, আমি সব প্ল্যান করে রাখছি। কাল অবশ্য একটা বিরাট বড় তুফান আসার কথা। তাই আমি এমন ভাবে প্ল্যান করেছি যে আমরা দুপুর পর্যন্ত ফিশিং করব, তারপরে বিকালে আবার ব্যাক করব। তুমি দুশ্চিন্তা করো না। তারপর স্মিথ সবাইকে একটা পলিথিন দিয়ে বলে যেন সবাই তার মোবাইল এটার ভিতরে রাখে। তা না হলে সমুদ্রের লবণাক্ত পানির কারণে মোবাইল নষ্ট হয়ে যেতে পারে। তারপর তারা তাদের ট্রিপ শুরু করে। আবার অপরদিকে টিভিতে দেখাচ্ছিল একটু পর সমুদ্রে বিশাল বড় তুফান আসতে পারে। নিকের মা যখন এই খবর দেখে তখনই খুব দুশ্চিন্তায় পড়ে। তখন সে নিককে ফোন দেয়। নিক তো ফোন ধরতেছে না, কেননা ওখানে নেটওয়ার্ক আস্তে আস্তে স্লো হয়ে যেতেছে। তাই তাকে একটা মেসেজ দিয়ে রাখে। তারা ফিশিং স্পটে চলে যায় আর নিক এদিকে মনে সুখে মাছ ধরতেছিল। এরপর মার্ক কিছুক্ষণ পর বলে যে তাদের আরেকটু গভীরে যাওয়া উচিত, কারণ এখানে খুব একটা মাছ পাওয়া যাইতেছিল না। এরপর দেখতে দেখতে তারা সকাল 9টার দিকে আরেকটা ফিশিং স্পটে যায়। ওখানে যাওয়ার পরে তারা একটা অ্যাঙ্কর সেট করে দেয় ওখানে। তারপর তারা আবার ফিশিং শুরু করে। সবকিছুই ভালো যাচ্ছিল, কিন্তু ঠিক 2 ঘন্টা পরে আকাশ সম্পূর্ণ কালো হয়ে যাচ্ছে এবং অনেক বেশি ঠান্ডা বাতাস বইতেছে। যেহেতু ঝড় চলে আসছে, তাই তাদের এখানে থাকা আর উচিত হবে না। তাই তারা আবার ব্যাক করার চেষ্টা করে। তাই স্মিথ যখনই অ্যাঙ্করটা খুলতে যায়, দেখে অ্যাঙ্করটা উপরে উঠতেছে না। নিশ্চয়ই কোনো শক্ত কিছুর সাথে আটকে আছে। এরপর এক এক করে সবাই চেষ্টা করে, চারজন মিলে টানতেছে, তাও উঠতেছে না অ্যাঙ্করটা। এবার মার্ক বলে যে ইঞ্জিনটা চালু করি, তাহলে এই স্পিডে হয়তো অ্যাঙ্করটা খুলে যাবে। কিন্তু দেখা যায় যে বোটটা পেছন দিকে উল্টে যাচ্ছে। তাই মার্ক বলে ইঞ্জিনটা বন্ধ করতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় অনেক। আর এদিকে তাদের খেয়ালও ছিল না ঢেউয়ের ব্যাপারে। ঝড় চারিদিকে, তার উপর আবার বড় ঢেউ, যার কারণে পুরো নৌকাটা পুরোপুরি উল্টে যায়। এবার সবাই তো পানিতে, সবাই কোনো রকমে বোটটা ধরে ভেসে আছে। এখন তারা চেষ্টা করতেছে কোনো রকমে বোটটা আবার সোজা করা, কিন্তু ঢেউয়ের কারণে তো সেটা সম্ভব হইতেছে না। মানে এতটা স্ট্রং ঢেউ, পারতেছে না তারা। এখন উইল করলো কি, পানির ভিতরে গেল এবং ওই যে অ্যাঙ্করটা যে লেগে আছে না, ওটা ছুটালো। সে ভাবছিল হয়তো এই বোটটা আবার তখন সোজা হয়ে যাবে, কিন্তু লাভ হয় নাই। যে লাউ সে কদু। তারা কোনোভাবেই বোটটা সোজা করতে পারতেছিল না। এবার মার্কের মাথায় একটা বুদ্ধি আসলো। তারা এখন যে রশিটা কাটলো, সেই রশিটা যদি বোটের এক সাইডে লাগায় দেয় আর সবাই মিলে যদি টানা শুরু করে, তাহলে হয়তো বোটটা আবার সোজা হয়ে উঠবে। সবার কাছে এই প্ল্যানটা ভালো লাগছে। অপরদিকে টিভিতে বিভিন্ন চ্যানেল বলতেছে যে আজকের ঝড় যে কতটা তীব্র হবে। নিকের গার্লফ্রেন্ড তার সাথে কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু এখন তো লাভ নেই, ফোন তো পানির নিচে। অপরদিকে দিন গড়িয়ে রাত হলো। তারা টানা 5 ঘন্টার চেষ্টা করলো আর বুঝতে পারলো যে কোনোভাবেই বোটটা সোজা করে তোলা সম্ভব না। আর এদিকে তো সমুদ্রের পানিও অনেক ঠান্ডা। এত ঠান্ডা পানিতে তো শরীর অবশ হয়ে যাওয়া অবস্থা। তাই মার্কো বলে যে এখন আমাদের আর বোট সোজা করার কথা চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে আমরা এখানে কিভাবে সার্ভাইভ করব। তাই সে সবাইকে বলে যে বোটের কুলারের মধ্যে অনেকগুলো খাবার রাখা ছিল, সেগুলো একটা রশি দিয়ে বাঁধা ছিল। তাই সেই খাবারগুলো খেলে কিছুটা হলেও এনার্জি পাওয়া যাবে। এরপর উইল জানতে চায় তাহলে লাইফ জ্যাকেট গুলো কোথায়। মার্ক বলে বোটের বাম সাইডের একটি জায়গাতে আছে, কিন্তু একটা কাহিনী আছে। আমরা যদি লাইফ সাপোর্ট ব্যাগ আর খাবার আনতে যাই, তখন বোটের স্টোরেজের ভিতরে পানি ঢোকা শুরু করবে আর বোট এভাবে ভেসে থাকবে না। তো তারা এখন খুবই কনফিউজড, করবেটা কি। তারা কি বোটকে ডুবে যেতে দিবে, নাকি কিছু না খেয়ে এভাবে থাকবে। তারা অনেক সময় ডিসকাস করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা খাবার এবং লাইফ জ্যাকেট যে কোনো ভাবে হোক আনবেই, কারণ রাত যত গভীর হবে বোট ততক্ষণে ডুবেও যেতে পারে। তখন মার্ক যাওয়ার প্রস্তুতি নিতেছিল, কেননা মার্ক ছিল তখনকার বোটের ক্যাপ্টেন। কিন্তু মার্কের জামা অনেক ভারী হওয়ায় সে পানিতে ডুব দিতে পারতেছিল না। তাই সে তার জামা খুলে ফেলে। এরপর সে অন্ধকার পানিতে ডুব দিয়ে কোনো রকমের কেবিনে পৌঁছে যায়। আর এদিকে কিন্তু সবাই রিয়েলাইজ করতে পারতেছিল যে তাদের বোটটা আস্তে আস্তে ডুবে যাইতেছে। এদিকে মার্ক সবগুলো লাইফ জ্যাকেট নিয়ে আসছে আর সবাই দ্রুত লাইফ জ্যাকেট পরে ফেলে। তারপর মার্ক আবার নিচে যায় এবং সে এবার একটা ফ্লেয়ার গান নিয়ে আসে, যেটা কিনা একটা কাজের কাজ ছিল, কেননা কেননা তারা এটা দিয়ে সিগন্যাল দিতে পারবে। তারপর তারা হঠাৎ একটা সাইরেনের শব্দ শুনতে পায়। তারা খেয়াল করলে দেখে একটা বড় জাহাজ অনেক দূরে। তারা সাথে সাথে ফ্লেয়ার গানটা দিয়ে সিগন্যাল দেওয়া শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজটি একটু পরে কুয়াশার সঙ্গে মিলিয়ে যায়।
আহারে, এই ফাঁকে ফ্লেয়ার গানটাও শেষ। এটাই ছিল তাদের বেঁচে থাকার একটা মাত্র সম্বল। তখন নিকের মনে পড়ে, আচ্ছা আমাদের না ফোন ছিল প্লাস্টিকের ব্যাগের ভিতরে, যদি আমরা ফোনটা কোনোভাবে বের করতে পারি, যদি কোনোভাবে নেটওয়ার্ক লেগে যায় তাহলে তো আমরা বাঁচতে পারি, ঠিক না? অন্যদিকে পাউল এবং নিকের মা অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ তারা তো নিকদের সাথে যোগাযোগ করতে পারতেছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় এবার পুলিশকে পুরো বিষয়টা জানাবে। এরপর নিক কোনো রকম শরীরে শক্তি সঞ্চয় করে পানির নিচে যায় এবং মোবাইল ফোনগুলো নিয়ে আসে। এতে সবাই তো অনেক খুশি। এবার সবাই যে যার মতো যোগাযোগ করার চেষ্টা করতেছিল। কিন্তু ভাই কারো ফোনে তো এখন নেটওয়ার্ক নাই। কিরে ভাই, মোবাইলে যখন এখন বিপদের সময় কাজে না আসে তাহলে এই মোবাইল চালে লাভটা কি? তাই সবাই এখন হতাশ। কিন্তু মার্ক সান্ত্বনা দিয়ে বলে, আমাদের মোবাইলগুলো রেখে দেওয়া উচিত ঠিক মতো। যদি পরবর্তীতে কোনোভাবে নেটওয়ার্ক পাই তখন কাজে দিবে। অন্যদিকে পাউল এবং নিকের মা পুলিশের কাছে কমপ্লেন করছে, আর পুলিশ এদিকে সমুদ্র বন্দরে এসে চেক করতেছে। এসে দেখে 4 বন্ধুর গাড়ি ফাঁকা। ওদিকে সময় যত গড়ায় সমুদ্রের পানি তত ঠান্ডা হয়, ঢেউয়ের পরিমাণ তত বাড়ে। এখানে মার্কের অবস্থা এতটাই ঠান্ডা হয়ে যায় যে সে ঠান্ডার কারণে কথাও বলতে পারতেছিল না। পরে তারা সবাই দূর থেকে এক বিশাল গর্জন শুনতে পায়। এটা মেঘের গর্জন ছিল না, বরং এই শব্দটা ছিল একটু অন্যরকম। আর সময় যত বেশি এগিয়ে যাচ্ছিল শব্দের তীব্রতাও তত বেশি হচ্ছিল। তাদের কাছে মনে হচ্ছিল যে পানির ভিতরে বিশাল কিছু একটা তাদেরকে ধাক্কা দিচ্ছে। সবাই প্রচন্ড ভয় পায়। আর একটু পরই দেখে সমুদ্রের বিশাল একটা ঢেউ ঠিক তাদের দিকে ধেয়ে আসতেছে। মনে হচ্ছিল যে পুরো সমুদ্রই তাদের উপরে আছড়ে পড়বে আর ধুম করে এসে ঢেউটা বাড়ি দেয় তাদের। তারা চারিদিকে ছিটকে যায়। তারা ঠিক মতো ভেসে থাকতে পারতেছে না। নিম সবার নাম ধরে চিৎকার করতেছিল। এই অন্ধকারে কাউকে ঠিকমতো দেখাও যাচ্ছিল না। তাই তারা একে অপরকে ডেকে ডেকে আবার এক হওয়ার চেষ্টা করতেছিল। পরে সবাই একে একে আস্তে আস্তে বোটের দিকে যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর নিক চিৎকার করে বলে ওঠে যে সে বোটটি খুঁজে পেয়েছে। সবাই তার আওয়াজ পরে ঠিক সেদিকেই যাচ্ছিল। আর 4 জন আবারও এক হয়। কিন্তু ঠিক ওই মুহূর্তে উইল প্রচন্ড জোরে চিৎকার দেয়, কারণ তার পা ধারালো কিছুর সাথে লেগে কেটে যায়। অন্যদিকে আমরা পুলিশের রেস্কিউ টিমকে দেখতে পাই। তাদের কাছে এখনো কোনো উদ্ধারের ইনফরমেশন আসেনি যে ওই 4 বন্ধু আসলে কোথায় যেতে পারে। আর যেহেতু তাদের কাছে কোনো এমার্জেন্সি সিগন্যালও আসেনি, তাই তাদেরকে খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য। আর এতক্ষণ একটা ঝড়ে 4 জন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? তারা ভাবতেছে তারা হয়তো মারাও যেতে পারে। তাই তাদের রেস্কিউ করার কাজ খুব দ্রুত গতিতে সম্পন্ন করা উচিত, যাতে করে একজন মানুষও যদি জীবিত থাকে যাতে তাকে খুব দ্রুত উদ্ধার করা যায়। আর এদিকে তো সমুদ্রের অবস্থা খুবই খারাপ। একটু পর পর ঢেউ এসে তাদেরকে বাড়ি দিতেছে। তারা বারবার পানিতে পড়তেছে, বারবার বোটের উপর উঠতেছে। আর এদিকে মার্ক আবুল তাবুল বলা শুরু করে। নিক মার্ককে শান্ত হতে বলে, কিন্তু দেখা যায় যে মার্কের শরীর এতটাই খারাপ হয়ে যায় যে সবাই দেখে মার্কের শরীর তো একেবারেই ঠান্ডা। মার্ক তখন নিককে বলে, তোর কি মনে আছে যে আমি সবসময় তোকে বলতাম যে সমুদ্র আমার কাছে খুবই প্রিয়, সমুদ্রের সৌন্দর্যটা সবসময় আমাকে টানে। আর যদি এখানে আমার মৃত্যু হয় তখন সেটাকে আমি ভাগ্য বলে মনে করব। কারণ যে সমুদ্রকে আমি এত কাছ থেকে দেখতে চাইতাম সেই সমুদ্রই আজ আমাকে আপন করে নিতেছে। এবার দেখা যায় মার্ক হ্যালুসিনেশন করা শুরু করে। মার্ক তার মেয়েকে দেখতে পায়, যে কিনা তাকে কাছে এসে জড়িয়ে ধরতেছে। আর সে তার মেয়ের নাম ধরে মেয়েকে ডাকতে থাকে। নিক বলে, তোর মেয়ে এখানে নেই। কিন্তু মার্কের তো কোনো হুঁশ ফেরে না। নিক বলে, মার্কের শরীরের অবস্থা খুবই খারাপ, তোরা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি মার্কের শরীরের তাপমাত্রা বাড়া। যদিও এদিকে তারা নিজেরাই ঠান্ডায় জমে দিতেছে। অন্যদিকে আমরা পাওলাকে দেখতে পাই। পাওলা এখনো চেষ্টা করতেছে নিকদের সাথে যোগাযোগ করার, কিন্তু এতে তো লাভ নেই। পরে সে বারবার ব্যর্থ হওয়ায় সে মার্কের ওয়াইফ ফ্রোজকে ফোন দেয়। ফ্রোজ তাকে সান্ত্বনা দেয়, বলে তারা 4 বন্ধু খুবই শক্তিশালী। আমার বিশ্বাস ওদেরকে এত সহজে সমুদ্রের ঢেউ হারাতে পারবে না। এটা শুনে নিকের ওয়াইফ কিছুটা শান্তি পায়। এদিকে মার্কের অবস্থা তো খালি খারাপ হইতেছে। তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করার যত কিছু করা যায় করতেছে, কিন্তু এতে কোনো লাভ হইতেছিল না। সে এখন আরো বেশি উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। তার শক্তি হঠাৎ বাইরে যায়। সে তার 3 বন্ধুর সাথে মারামারি শুরু করে দিছে, বলতেছে যে আমাকে ছেড়ে দে। তার মস্তিষ্ক এখন বাস্তবতা এবং কল্পনার জগৎ আলাদা করতে পারতেছে না। ওদিকে রেস্কিউ টিম তাদের কাজ এখনো চালিয়ে যাচ্ছিল, কিন্তু ঝড়ের কারণে তারা আসলে কোনো কিছুই বের করতে পারতেছে না। রেস্কিউ টিমের প্রধান বলে যে আমি টেনশনে আছি হাইপোথার্মিয়া নিয়ে। যদি তাদের শরীরের তাপমাত্রা এখন 35-এর নিচে চলে আসে তাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিবে। তাদের শরীরের প্রত্যেকটি পেশি জমে যেতে শুরু করবে আর শরীরের প্রত্যেকটা অঙ্গ তখন কাজ করা বন্ধ করে দিবে আর শেষমেশ মারা যাবে। এটাই হলো হাইপোথার্মিয়া। এই সমস্ত কিছু বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা হেলিকপ্টার পাঠাবে, কারণ এই স্রোতে কোনো বোট বা জাহাজ পাঠানো পসিবল না। এরপর রেস্কিউ টিম রোজের
রোজের কাছ থেকে সকল কিছু জানতে চায় যে তারা কিভাবে কখন এই ফিশিংটা করতে গেছিল। তারা তাদের কাছ থেকে জিপিএস লোকেশনটাও জানতে চাইলো, যাতে তারা বুঝতে পারে যে শুরুর দিকে তারা কোন এরিয়া টার্গেট করছিল ফিশিং করার জন্য। এতে করে রেস্কিউর কাজটা কিছুটা হলেও আগাবে। তারপর রোজের কাছ থেকে জিপিএস ট্র্যাকারটা নামার পর হেলিকপ্টার তার অভিযান শুরু করে দেয়। অন্যদিকে মার্ককে তারা কোনো রকম ধরে রাখছে বোটের উপরে। আর এদিকে স্মিথের অবস্থাও খারাপ হচ্ছিল, এমন অবস্থা যে তার হার্টবিটও শোনা যায়, মনে হচ্ছে তার হার্ট তার শরীর থেকে বের হয়ে আসবে। নিক বলে এটা হচ্ছে হাইপোথার্মিয়ার প্রাথমিক স্টেজ, আমারও হার্টবিট আস্তে আস্তে বাড়তেছে। স্মিথ বলে তাইলে কি আমরা মরতে যাইতেছি? তখন নিক জোর গলায় বলে, আরে ভাই, আমরা এখানে কেউ মরবো না আজকে, আমরা সবাই এখান থেকে বের হতে পারবো, তোদের মনোবলটা শক্ত রাখতে হবে। এদিকে রেস্কিউ টিমের সেই হেলিকপ্টারটা কিন্তু সমুদ্রের মাঝখানে চলে আসছে। আর দুর্ভাগ্যবশত ওরা কুয়াশার কারণে, কালো মেঘের কারণে হেলিকপ্টার দেখতে পাইতেছে না, এমনকি হেলিকপ্টারের শব্দ কানে আসতেছে না। আর হেলিকপ্টারও তো কিছু দেখতে পারতেছে না। এত ছোট্ট মানুষকে এত সমুদ্রের মাঝে কিভাবে তারা এত কালো ছায়ার মাঝে দেখবে? এদিকে উইলের যে জায়গায় পা কাটছে ওই জায়গায় সমুদ্রের পানি লাগার কারণে ইনফেকশন শুরু হয়েছে। স্মিথের অবস্থা খারাপ হইতেছে, মানে এই কয়জনের কারোরই অবস্থা ভালো না, শুধুমাত্র নিক কোন রকমে বেঁচে আছে। নিকের তখন একটা কথা বারবার মনে পড়তেছিল, তার বাবা তাকে বলছিল যে তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, কখনো হাল ছেড়ে দিও না, কারণ তুমি যখন হাল ছেড়ে চোখ বন্ধ করে ফেলবে তখনই তোমার চারিদিকে অন্ধকার নেমে আসবে। তাই নিক কোনোভাবেই চোখ বন্ধ করতেছিল না। অন্যদিকে দেখা যায় রেস্কিউ টিম মার্কের জিপিএস লোকেশন খুঁজে পায়। তারা তখন দ্রুত সেখানকার একটি ম্যাপ বানিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে তা রেস্কিউ হেলিকপ্টারটাকে পাঠিয়ে দেয়। এদিকে স্মিথ বারবার বলতেছে তার শরীর আগুনের মতো গরম হয়ে যেতেছে, পুড়ে যেতেছে সবকিছু। এদিকে এমন সময় বিশাল এক ঢেউ আসে যেটা স্মিথকে টেনে নিয়ে যায়, আর স্মিথ আস্তে আস্তে সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকে। নিক এটা দেখতে পেয়ে পাগলের মতো স্মিথকে জোরে জোরে ডাকতেছিল। এদিকে উইল সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয় এবং স্মিথকে খুঁজতে থাকে। আর উইল পাগলের মতো করা শুরু করে। তাদের চোখের সামনেই তাদের ফ্রেন্ড চলে গেল, বাঁচাতে পারলো না, তাদের বেঁচে থাকার আশা সেখানে শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই তারা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। এতে করে তাদের মনে আবারও আশার আলো জেগে ওঠে। উইল তার সমস্ত শরীর দিয়ে চিৎকার করে সাহায্য চেয়েছিল, আর নিক এদিকে তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। এদিকে রেস্কিউ টিম খুবই আবছা একটি আলো দেখতে পায়, এটাই ছিল নিকের মোবাইলের ফ্ল্যাশ লাইট। কিন্তু রেস্কিউ টিমের সবাই এটা দেখে বলতেছে এটা হচ্ছে বিজলির আলো। আর এদিকে রেস্কিউ টিম থেকে খবর আসে যে একটু পরে ঝড়ের অবস্থা আরো খারাপ হবে, তাই তারা যাতে ব্যাক করে, না হলে এখানেও রিস্কের একটা ব্যাপার চলে আসে। এদিকে নিক আর উইলের বেঁচে থাকার শেষ আশাটুকু গেল। তারা ঝড় কমলে আবারও তাদের রেস্কিউ কাজ চালু রাখবে। এদিকে পুরো রাতটা কেটে গেল, সকাল হলো। এখন শুধু বেঁচে আছে নিক আর উইল। উইল নিককে বলে তাদের দুজনের মধ্যে সবচেয়ে স্ট্রং ছিল মার্ক আর স্মিথ, অথচ তাদেরকে সমুদ্র হারিয়ে দিল। তারা যদি না বাঁচে তাহলে আমাদের তো বাঁচার সম্ভাবনাই নেই। নিক বলে ভাই তুই অন্তত হাল ছাড়িস না, তুই হাল ছাড়লে তো আমিও শেষ। এদিকে রেস্কিউ টিমের একজন ক্রু মেম্বার বলে এতক্ষণে চারজনের কেউই বেঁচে থাকার কথা না, তাই আমরা কি রেস্কিউ এর কাজ এখনো চলমান রাখবো? মেইন অফিসার বলে না, এখনো আমাদের মনোবল ছাড়া উচিত না, চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। যদি অন্তত আমরা একজনকেও জীবিত আনতে পারি এটাই আমাদের সার্থকতা। আর সে একটা বড় রেস্কিউ জাহাজকে ইনফর্ম করছে, যেটা সমুদ্র থেকে একটু দূরে, তবে তারা দ্রুতগতিতে সমুদ্রের মাঝখানে চলে যাবে। এদিকে আবার ঢেউ শুরু হলো, ঢেউর কারণে তারা বারবার বোট থেকে পড়ে যেতেছিল। তাই নিকের মাথায় বুদ্ধি আসে দড়ি দিয়ে নিজেদেরকে বোটের সাথে বেঁধে রাখবে। কিন্তু উইল বলে এটা তো বিপজ্জনক, কারণ বোট যদি কোনো কারণে নিচে যাওয়া শুরু করে তাহলে তারাও ডুবে যাবে। নিক বলে ভাই আমরা তো এমনও ভাসে থাকতে পারতেছি না, তাই আমাদের জন্য বেঁচে থাকার এটাই একটা শেষ রাস্তা। এই জন্য তারা দুজনই বোটের সাথে নিজেদেরকে বেঁধে ফেলে। এদিকে নিকের মা সব শুনতে পায়, সে ডিরেক্ট অফিসার কাছে দৌড়ে ছুটে আসে। অফিসার তাদেরকে শান্ত হতে বলে আপাতত রেস্কিউ মিশনটা অফ আছে, কেননা ঝড় আবার শুরু হয়েছে, আমরা তো আর সবার লাইফ রিস্কে রাখতে পারি না, তবে আপনাদেরকে আশ্বাস দিতে পারি 1 ঘন্টার মধ্যে আবার রেস্কিউ কার্যক্রম শুরু হবে। তাদের রেস্কিউ করার জন্য এখন 200 জন লোক কাজ করতেছে। এবার নিক আর উইল হঠাৎই একটা হেলিকপ্টার দেখতে পায়। তারা এরপর বোটের উপর দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে রেস্কিউ করার জন্য, কিন্তু এখনো দুর্ভাগ্য তাদের কাটেনি। হেলিকপ্টারটা হঠাৎই উধাও হয়ে যায়। তারা তো এখন পুরাই হতাশ।
নিক এই ফাঁকে বলে, আমরা 24 ঘন্টা যাবত কিছুই খাইনি, আমাদের তো খানা দানা করা উচিত। আমি তাহলে বোটের নিচে যাইয়া দেখি কিছু পাই কিনা খাবার টাবার। কিন্তু উইল বলতেছে, তোর নিচে যেতে হইলে জামা কাপড় খোলা লাগবে, আমার লাইফ জ্যাকেট নাই, আমি যাই। তারপর বেশ কিছুক্ষণ তল্লাশি করে এবং কোন রকম কিছু খাবার খুঁজে পাইছে। তারা খুব কষ্টে খাবার খাচ্ছিল এবং হঠাৎই উইল সামনে কি যেন একটা দেখতে পায়। উইল বলে, আমি কি ভুল দেখতেছি? সামনে কি সমুদ্রের কিনারা দেখতেছি না? নিক প্রথমে দেখতে পায় না, পরে কিছুক্ষণ পর সেও দেখতে পায়। তার কাছেও মনে হয় এটা সমুদ্রের কিনারা। নিক তখন বলে যে আমাদের দ্রুত এখন কিনারায় যাওয়া উচিত, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারতেছি না, দরকার হয় সাঁতার কেটে পারা যাবো। উইল বলে, ভাই এটা যদি আমাদের মনের ভুল হয়। নিক বলে, আরে বেটা, মনের ভুল হলে কি দুজন একসাথে দেখতাম, চল সাঁতার কাটটা ওই পারে যাই। তারপর তারা দুজনে রশি খুলে পানিতে নেমে পড়ে। তারপর তারা সাঁতার কাটতেই থাকে কিন্তু ভাই কিনারার আর দেখা পায় না। তারপর তারা বুঝতে পারে যে আসলে এটা ভুল ছিল, কিন্তু এখন তো আবার বোট খুঁজে পায় না। কিরে ভাই, জীবনে কি পাপ করলাম? তারা দুজন চারপাশের সমস্ত জায়গায় খুঁজতে থাকে, বোট কই বোট কই। প্রায় 1 ঘন্টা যাবত খুঁজছে, পরে নিক খুঁজাও পাইছে। এদিকে মেইন অফিসার তার কর্মীদেরকে জিজ্ঞেস করতেছে যে কি অবস্থা, তাদের কাজ কতদূর আগাইলো। নিক দেখা উইল এখন চুপচাপ করে বসে আছে। নিক বলে, কি রে ভাই, তুই ঠিক আছিস? আমি ভাবতেছি আমার ওই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল। আমি যদি প্রপোজালটা অ্যাকসেপ্ট করতাম তাহলে এখন আমার বিয়ে হয়ে যেত, আমি এখন বেবি নেওয়ার প্ল্যানিং করতাম। নিক বলে, ভাই তোর সব হইব, তুই একটু ধৈর্য ধর। কিন্তু নিক দেখে উইল উল্টাপাল্টা বলা শুরু করছে, আর সে বলতে থাকে একটু পর, আমার প্রচন্ড গরম লাগতেছে। পরে নিক ভয় পেয়ে যায়, কেননা ওই যে হাইপোথার্মিয়া। উইলও তাইলে হাইপোথার্মিয়ার লাস্ট স্টেজে আছে। উইল তার জামা কাপড় খুলে ফেলতে চাইতেছিল, কিন্তু নিক তাকে বাধা দেয়। পরে একটা বিশাল শক্তিশালী ঢেউ আসে আর উইল ছুটে চলে যায়। নিক শত চেষ্টা করেও উইলের বডিটা রশি দিয়ে ধরে রাখতে পারে না। আহারে, শক্তিশালী ঢেউটা এবার উইলকেও নিয়ে চলে গেল। সে চারিদিকে উইল উইল বলে চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে উইলের কোনো চিহ্নও ছিল না। তার মানে উইলও শেষ। এদিকে নিক চিৎকার করে কাঁদতে থাকে, গালাগাল করতে থাকে সমুদ্রকে, বলে, তুই আমাকে কেন বাঁচিয়ে রাখছস? আমার 3 বন্ধুকে কেড়ে নিছিস না, এবার আমাকেও কেড়ে নে। সে চিৎকার করে কাঁদতেছিল, আর সে বুঝতে পারতেছিল না এখন সে কার জন্য বাঁচবে। এতক্ষণ তো তার বন্ধুদের জন্য বেঁচে যাচ্ছিল। অন্যদিকে নিকের ওয়াইফ সম্পূর্ণ আশা ছেড়ে দিছে আর কান্না করতেছিল। ঠিক সেই সময় নিকের মা তার কাছে এসে বলে যে চলো আমরা প্রার্থনা করি। এটা বলে তাকে সান্ত্বনা দেয় আর প্রার্থনা করে। অন্যদিকে আমরা নিককে দেখতে পাই, রাত হয়ে গেল। কখনো কখনো বিশাল বড় ঢেউ এসে তাকে আঘাত করতেছিল, কখনো কখনো সে নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছিল, আবার হঠাৎ চিল্লানো শুরু করে, আবার দড়ি দিয়ে নিজেকে শক্ত করে বোটের সাথে বেঁধে রাখে। এভাবে করে সে তার লড়াই চালিয়ে যেতে থাকে। তার অবস্থাও খুব খারাপ হতে থাকে, হাইপোথার্মিয়ার লাস্ট স্টেজ। কল্পনা করে তার বন্ধুদেরকে নিয়ে সে ফিশিং করতেছে। আর এই সকল ভাবতে ভাবতে রাত পেরিয়ে আবার সকাল। তার ফ্রেন্ডদের কথা বারবার মনে পড়তেছিল, আর সে এদিকে এতটাই দুর্বল হয়ে পড়ছে তার নড়ার মতো শক্তি ছিল না। তারপর সে হাল ছেড়ে দেয়, আর কত ভাই, আর দড়িটা ছিঁড়ে ফেলায়। পরে সে বোটের উপরে এভাবে শুয়ে পড়ে। সে ভাবে, অনেক চেষ্টা করছি ভাই, আর না। তার বাবা তাকে যা বলছে সে সবকিছু মানছে, এখন আর পারতেছে না। এখন সে ভাগ্যের উপর সব ছেড়ে দিচ্ছে। তাই সে তার চোখ বন্ধ করে ফেলে। সে ভাবে এটাই হয়তো হবে তার শেষ ঘুম। আর ঠিক সেই সময় দেখা যায় রেস্কিউ টিমের যেই জাহাজটা ছিল ওই জাহাজটা নিকের একদমই কাছে চলে আসে, আর একজন ক্রু মেম্বার নিককে দেখে আর তাকে রেস্কিউ করে। অফিসার জানতে চায় সে কি জীবিত আছে। টিম বলে হ্যাঁ সে জীবিত। অফিসার জিজ্ঞেস করে বাকিরা কই তাইলে? টিম বলে এখানে কেবল একজনই আছে। অফিসার তখন বলে বাকি 3 জনের খুঁজো ঠিক মতো আর ওকে নিয়ে আসো। নিকের ফ্যামিলিকে তখন সাথে সাথে জানিয়ে দেওয়া হয়, আর রেডিওতে জানিয়ে দেয় যে তারা কেবলমাত্র নিককে উদ্ধার করতে পারছে। আর এটা নিকের ওয়াইফ আর মা শুনতে পেরে খুশিতে আত্মহারা হয়ে যায়, আর তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে নিক এটা ভেবে অনেক খুশি যে তার 3 ফ্রেন্ড যেই কষ্টটা করছিল সেই কষ্টের সাক্ষী সে হতে পারবে, দুনিয়াকে সে জানাতে পারবে। আর তারপরেই গল্পটা শেষ হলো। তো মুভিতে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং সামনে আরো ভিডিও পেতে হলে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। টিল দেন, টাটা।